নমস্কার, কলকাতা কনভোসে আমি অর্ণিক আরও একটা এপিসোড নিয়ে এসে হাজির হয়েছি। আজকে রয়েছেন আমার সাথে তুলিকা আর্ট অ্যান্ড কালচারের প্রিন্সিপাল তথা আমার স্যার। আমি ছোটোবেলায় যেখান থেকে আঁকা শিখেছি ওনার কাছেই তৈরি হয়েছি সম্পূর্ণভাবে, শ্রী টুটুল চৌধুরী বা সোমনাথ চৌধুরী। ভালো নাম হচ্ছে সোমনাথ চৌধুরী, আমরা টুটুল স্যার বলেই জানি। স্যার কেমন আছেন? ভালো আছি। কি ভালো আছিস? এই চলছে। তো আজকে আসা হয়েছে এই তুলিকা আর্ট অ্যান্ড কালচার, এটার ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপন হয়েছে, আপনি এইটা নিয়ে কেন রয়েছেন, এবং এটাই আমি যেইটুকু জানি যে এটাই আপনার প্রাণ। তো এই পুরো ব্যাপারটা একটু জানতে চাইছি। লড়াই তো অনেক হয়েছে প্রথম থেকে, ছোটো থেকে। তো লড়াই করার পরে দেখা গেল যে এই সাইডটা নিয়েই যাব আমি। আচ্ছা। তার কারণ শুধু নিজে বড় হব এরকম একটা ছিল না চিন্তাধারা। একটু বড় হয়ে নিই, তারপরে প্রত্যেককে নিয়ে বড় হব। তাতে কি করতে হবে? তাতে একটা ইনস্টিটিউশন করতে হবে, তাতে একটা সবাইকে জোগাড় করতে হবে একসাথে। সেই জায়গাটা অনেক খোঁজাখুঁজি পরে এখানে তৈরি হয়েছিল। এটা 1988 সালে তৈরি হয়েছিল, প্রায় 36 বছর হয়ে গেল এই তুলিকার বয়স। তো এখান থেকে বহু ছেলে মেয়ে তৈরি হচ্ছে, বিদেশে চাকরি করতে যাচ্ছে, অ্যানিমেশন নিয়ে পড়ছে, ফ্যাশন নিয়ে পড়ছে, ইন্টেরিয়ার নিয়ে পড়ছে, পেন্টিং নিয়ে কাজ করছে। তো বহু আছে, বহু দিক দিয়েই আছে। তো এটা শুধু যে আমি ড্রয়িং শেখাবো তাদের তা নয়, প্রত্যেক বছর একটা অনেক বড় সোশ্যাল একটা কাজ হয় আমার এখানে, ফাংশান, সোশ্যাল ফাংশান। তাতে সবাইকে ইনভলভ করা হয়, ছাত্রছাত্রীরা থাকে, রোড ক্লোজ করেই প্রোগ্রামটা হয়। তাতে থ্যালাসেমিয়া, ক্যান্সার, হিমোফিলিয়া, তো পিছিয়ে পড়া মানুষ যেগুলো, তাদেরকে নিয়ে ওই প্রথম থেকেই তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে থ্যালাসেমিয়া এদের নিয়ে খুব কাজ করতে ইচ্ছা করে, কারণ তাদের ব্লাড লাগে, তো ব্লাড ছাড়া তারা বাঁচে না। তো সেই নিয়ে কাজ করেছি। তারপরে নিজের পেন্টিং তো যাচ্ছেই, নিজের পেন্টিং বিদেশে, সব বহু বিদেশে গেছে পেন্টিং। পেন্টিংই আমার কাজ, ধ্যান ধারণা যাই বল, পেন্টিং আর মানুষ তৈরি করা। আচ্ছা, বছর 40-এর আগে যে সামাজিক প্রতিকূলতাগুলো ছিল, যে এরকম একটা একটু অন্যরকম মানে গতের জায়গায় যাওয়া, বা কোনো বাধা আসেনি সেই সময়? না, বাধা তো থাকবেই, সবসময় জন্য থাকে। সে ঘরের থেকে শুরু হয়, বাইরে সে মানে মৃত্যু পর্যন্ত এটা বাধা থাকে। বাধা মনে করলে তো হবে না, ওদের অতিক্রম করতেই হবে, কিছু করার নেই। তো বাধা থাকবে, বাধা না থাকলে কাজের দম আসে না, মানে ইন্টারেস্টটা থাকে না দৌড়ানোর, যে ভেঙে চুরে বেরোবো সেটা থাকে না। একঘেয়েমি হয়ে গেলে তো হয়ে গেল। বাধা থাকবে, বাধাকে অতিক্রম করতে হবে। সেরকম বাধাকে অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি। তো এখন একটা জায়গা হয়েছে যেখান থেকে তুলিকাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে বছরে একবারই অ্যাডমিশন হয়, কিন্তু সবসময় হয় না এখানে। বড়দের জন্য খোলা আছে, তো বড়রা শিখছে, তার কারণ বড়রা চাকরি বাকরি হ্যান ত্যান, নিজের একটা মনোবিকাশ তো হয়, সেই মনোবিকাশের জন্য বিশেষ করে এখন শিখছে। তারপরে অন্যদিকে মনটা তো যাবে না তাদের, শুধু পড়াশোনা করে কী হবে, এরকম একটা। তবে এটা ভালো কেরিয়ার, যদি শিখতে পারে কেউ, সত্যি তাকে অন্য চিন্তা করতে হবে না, মানে মেডিসিন লাগে না শরীরে, যদি ঠিক ঢুকতে পারে এর মধ্যে। তো আমি এর রেস ধরে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে আমি যখন শিখতাম আপনার সম্পূর্ণ দর্শনটা আমার মধ্যে এসেছিল, যে কিভাবে দুনিয়া এবং সমাজকে দেখতে হয়। কিছু ছোট ছোট জিনিস আপনি শিখিয়ে গেছেন, শুধুমাত্র আঁকা নয়। ধরুন একটা ঘটনা আমার মনে পড়ছে, যখন প্রথম সরকার চেঞ্জ হলো সেই দিন আমার ক্লাস ছিল, সম্ভবত বুধবার ছিল, আমি যদি খুব ভুল না হই। তো আপনি একটা কথা বলেছিলেন যে এই জিনিসটা আপনার হাতে তৈরি করা। যাই হোক, সেটা নিয়ে এখন ওই দিকটা অতটা যাচ্ছি না। না, তো যে তৃণমূল যখন প্রতিষ্ঠা হয়, সেই সময়তে আমি জানতাম না তৃণমূল হচ্ছে। অজিত বাজার রিকোয়েস্টে আমি ওই সিম্বলটা এঁকেছিলাম, ঘরের দরজা বন্ধ করে বিশেষ করে এঁকেছিলাম। তো আঁকার পরে আমি জানি না কী জন্য এঁকেছিলাম, মানে কী জন্য ইউজ হবে আমি বলতো না আমাকে। এটা একটা বিরাট সিম্বলে ইউজ হয়েছিল, কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছিলেন মমতা ব্যানার্জি, যে আমি এটা নিজে হাতে করেছি। কারণ দেখ, ছোটো থেকে ছাত্র পরিষদের অ্যাক্টিভলি আমরা করেছি, কংগ্রেসের ছাত্র পরিষদ, কিন্তু তাতে এরকম দেখিনি যে কারুর কোনোটা জিনিস কেউ করেছে তাকে নিজের বলে চালিয়ে দিয়েছে। এই মমতা ব্যানার্জি বেলা এটা দেখেছি, খুব বাজে লেগেছিল আমার তখন। যাই হোক, প্রথমে আনন্দ পেয়েছিলাম, উনি আসছেন, উনি একটা অনেক কিছু করবেন। তারপরে যা করলো কাণ্ডটা,
নিজের নাম দিয়ে তখন আর আমি করলাম না। হ্যাঁ। এটা একটা হয়েছে জীবনে ঘটনা, এরকম অনেক প্রতিষ্ঠা, মানে কি বলবো, সিম্বল, লোগো, অনেক কিছু, পেন্টিং, এর অনেক কিছু হয়েছে, কিন্তু এরকম কেউ করেনি। আমি এঁকেছি, কাউকে নাম দিয়ে চালিয়ে দিয়েছে। আর আমার জ্ঞান তো যেইটুকু মনে পড়ে, আপনি কাশী বসলেন দুর্গোৎসব সমিতির কাজ প্রথম করেছিলেন, মানে উত্তর কলকাতা, বা আমি খুব যদি ভুল না হই কলকাতার বুকে থিমের জিনিসটা বা কনসেপ্টটা কিন্তু আপনার হাত ধরেই এসেছিল একরকম বলতে গেলে। হ্যাঁ, কাশী বসলেন দুর্গাপূজা, প্যান্ডেল, ঠাকুর, সব দায়িত্ব আমার ছিল। ওই 4 বছর 4 জায়গায় করেছিলাম আমি। আচ্ছা, কোথায় কোথায়? অবিনাশ কবিরাজ স্ট্রিটে ছিল, আচ্ছা তারপরে ইয়েতে কবিরাজ বাগান, উল্টোডাঙা, আচ্ছা ওইখানে করেছিলাম। তারপরে অবিনাশ কবিরাজে দুবার বোধহয় ওখানে করেছিলাম। আচ্ছা ওই 4বার টোটাল দিয়েছিলাম, কিন্তু ভালো না, ওই জগৎটা ভালো না। আচ্ছা, ওই জন্য মানে এই কারণ হচ্ছে, যারা কমিটমেন্ট করে না, কিছু করে না, ফুলফিল করে না, এই জন্য সবাইকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করেছিলাম, কিন্তু খুব মানে ওরা আন্ডার এস্টিমেট করে। যাই হোক, এখন যদি সুযোগ আসে আপনি? না, আর প্যান্ডেলের দিকে যাব না, সময় প্রথম কথা নেই, আচ্ছা পাবো না সময় সেইটা করার। কিন্তু এখন লড়াইটা হচ্ছে যে তৈরি করো মানুষকে, যে কিছু করেছো। বহু মানে কয়েকশো লোক এখানে কাজ করছে, বাইরে হোক, ঘরে হোক, আশপাশে হোক, নিজে হোক। বহু স্কুল চালাচ্ছে আমাদের ছাত্রছাত্রী, মধ্যম গ্রাম থেকে আরম্ভ করে, হাওড়া থেকে আরম্ভ করে, সব ছাত্রছাত্রীরা চালাচ্ছে, নিজেদের স্কুল করেছে, নিজেরা চালাচ্ছে। যাই হোক, করছে। এইটা আমার নেশা এখন, যে এদের নিয়ে কাজ করা। কিন্তু বিশেষ করে সমাজের যে পিছিয়ে পড়া মানুষ না, তাদের দিকে একটু নজর দিক। কারণ তাহলে এই নয় যে শুধু মানুষ, আমাদের যে সারমেয়গুলো আছে, কুকুরগুলো আছে, কুকুরদের একটা করে বিস্কুট দিক, একটা কুকুরকে এক একজন, কিন্তু সব কুকুর কিন্তু তাদের খাবার পাবে। আর ওরা তো আর কোথা থেকে খাবার পাবে না, ওরা আমাদের উপর নির্ভরশীল, ওরা জঙ্গলে থাকে না, তো ওরা মানুষের ভিতরে ঘুরে বেড়ায়। তো এরকম একটা সচেতনতা দিই সব সময়ের জন্যে। যারা পুজোর সময় হোক, এরকম জামা কাপড় পরতে পারে না, তাদের জামা কাপড় আমি বলি যে এরকম একটা করে অন্তত জামা দিয়ে বহু লোককে অ্যাওয়ার করতে পেরেছি। তারা দেয়, করে। এই সমাজের এই কাজগুলোকে আমার খুব ভালো লাগে, আর এদের শিখিয়েও দিয়েছি এই কর। এখন অনেকটাই, এখন 10-12টা জামা এক একজন দিচ্ছে গিয়ে, এরকম এই রাস্তাটাতে আমার খুব ভালো লাগছে এখন। মানে আমি নিজে পার্সোনালি খুব প্রিভিলেজড, এবং আমি এমন একটা প্রফেশনে রয়েছে, আমার মা বাবা হয়তো দীর্ঘদিন যাবত আপনার সাথে যোগাযোগটা হয়ে ওঠেনি বা ছিল না, তো মা বাবার সমানে বলতো যে স্যারের কাছে গিয়ে কথা বলে আসতে, কারণ আপনার শেখানো জিনিস দিয়ে আমি কিন্তু সেটা করেই খাচ্ছি। এবং সব থেকে মেন কথা হচ্ছে যে দর্শনের জায়গাটা, আঁকা মানে শুধুমাত্র আমি আঁকলাম বা কোনো একটা জিনিস পোর্ট্রে করলাম সেটুকু নয়, আমার মাথায় কি চিন্তাধারা হচ্ছে বা আমার নিজের মানুষ হিসাবে কতটা ভালো হতে পারলাম, সেই দিয়ে আমার আঁকার হিসাবে প্রতিচ্ছবিটা। দর্শন কিন্তু বইতে পাওয়া যাবে না, বইতে পাওয়া, পুঁথিগত বিদ্যাতে কিন্তু দর্শন আসে না। দর্শন আছে তো দার্শনিক জায়গায় যদি পৌঁছতে যাস, তখন কিন্তু বাস্তবে খুব মাটিটাকে জানতে হয়, শক্তটা, যে কোথা থেকে আমরা এসেছি, কী কাজ করবো, কতটা শক্ত থাকবো আমরা, হাওয়া দিল, ঝড় দিল, চলে যাব, এরকম যেন না হয়। কারণ আজকে শান্ত বাতাস আছে, ওই বাতাস কিন্তু ঝড় হয়ে যায়, এই বাতাসই ঝড় হয়। কাজে সেইভাবে যেন না হয়, দর্শনটাকে যেন কেউ, ধৈর্যটা খুব কমে গেছে মানুষের, মানে ঝলক দেওয়ার রাস্তাটা না খুব চলে এসছে, যে আমি করেছি, আমি সবাইকে দেখাবো। কিন্তু ওটা 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, 4 দিনের দিন কিন্তু ও নিজেই কিন্তু অন্ধকারে চলে যায়, পারে না, থাকতে পারে না। আর বিশেষ করে হয় কি, এরা এই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই নিয়ে ঘুরে বেড়াতো, জীবনটা ওইখানে অনেকটা পিছিয়ে যায়। তারপরে যখন মনে হয় যে এটা কি ফালতু একটা ফেক জিনিস, আমি আবার ফিরে আসবো, তখন কিন্তু আর ওই জায়গাটা ধরতে পারে না, সুরটা কেটে যায়। হ্যাঁ, এটা চলার পথে দেখেছি, মানে বন্ধু বিরাট একটা ধাক্কা, ওরা বোঝে না। যাই হোক, বয়সটা তো একটা ব্যাপার, তো এটা যদি কেউ জয় করতে পারে, তাহলে তুমি ভয়টা কেটে যাবে, এটা বলতে পারি। আচ্ছা স্যার, একটা জিনিস জিজ্ঞেস করা হচ্ছে যে অনেক পেরেন্টসরা মানে যারা আসেন, যে আমাদের সার্টিফিকেট দরকার বা বিভিন্ন প্রতিযোগিতা, এর জন্যই আর কি মানে ভর্তি হতে চায়, যে না কত তাড়াতাড়ি জল রং ধরবো, বা আমি যেভাবে আপনার কাছে শিখেছি যে আপনি হাতে করে ওরমভাবে নিজে শেখাতেন না, আমাদের মানে চোখে দেখা কতটা আমরা আত্মস্থ করতে পারছি, দেখে দেখে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করি। কিন্তু শেখায় না, হাত কিন্তু ড্রয়িং করে না, ব্রেন তৈরি করতে হবে। মানে একটা ক্যামেরা চলছে, ক্যামেরা, তার যদি মেমোরি না থাকে, তাহলে ও সব জায়গায় ঘুরে আসবে, কিন্তু রাখতে পারবে না, এসে দেখবে কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটাকে কিন্তু ফলো করতে হবে, আমি মাথায় ঢোকাবো ভালো করে,
মাথার চোখ, চোখ তো দেখে, লেন্স, চোখে তো কোনো কাজ নেই, কিন্তু চোখে কোনো কাজ নেই, খালি দেখে। আর তারপরে হাতকে অর্ডার দেয়, হাত কাজ করে। তো এই জায়গাটা যদি কেউ আনতে পারে, তখন তাকে আর চিন্তা করতে হয় না, আমি বলবো হবে না চিন্তা করতে, এটুকু জানি আমি। তবে যে জিনিসটা এখন চলছে না, এই রং টং নিয়ে কাজ, লাইন ড্রয়িং থেকে সবাই পিছিয়ে যাচ্ছে। লাইন ড্রয়িং কেউ করতে চাইছে না, পেন হোক পেন্সিল হোক, কিন্তু লাইন ড্রয়িং করো। যতটা লাইন ড্রয়িং শক্ত হবে, তত কিন্তু ভিতটা তার মজবুত হবে। কারণ বাড়ি দাঁড়িয়ে থাকে কিন্তু রডের ওপরে, রডটা আমরা দেখতে পাই না। স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা কি রডের একটা কাঠামো থাকে, তার উপরে বাড়ি তৈরি হয়। সেই জায়গাটা কেউ করতে চাইছে না। মানে আমি ভাবি যতদিন সারা জীবন, আমি এখনও তো পেন্সিলে কাজ করি, পেনে কাজ করি, পেন্সিলে কাজ করি, বেশিরভাগই আমার কাজ। ওটা খুব শক্ত, লাইন ড্রয়িংটা রাখাটা না খুব খুব কষ্ট, মানে ধৈর্য হারিয়ে যায়। কেউ ভালো বলছে না, অথচ একঘেয়েমি হচ্ছে না, তা না। এরপরে যখন রং ধরবে না, এত সুবিধা হবে তার রং ধরতে, সে ভাবতেই পারবে না ওই লাইন ড্রয়িংটা ডিগ্রি থাকতে পারে। তাই সেটাই বুদ্ধি সবসময় শেখানো হয়, যে যাতে লাইন ড্রয়িংটা ওরা করে, পেন্সিল দিয়ে কাজ করে, তারপরে মনের একটা আনন্দ থাকবে, সেই জায়গাটাও দেখতে হয়। আর ব্রেন চাইল্ড নিয়ে কাজ তো, এক একটা ব্রেনে কিন্তু এক একটা মানে মোশন থাকে, ও একদিকে ভাবছে, ওই একদিকে ভাবছে, ও একদিকে ভাবছে। তো সেইটাকে আমি ফলো করি। কিন্তু এক জিনিস সবাইকে দাও, সবাই করুক না, সেই জায়গাটাতে আমি যাই না, ওই দিকটাতেই আসি না আমি। এখনকার মা বাবাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মা বাবারা চায় এক্ষুনি কিছু করুক, আমার ছেলে ফার্স্ট হোক, প্রত্যেকটা ব্যাপারে আমার ছেলে টপার। এই জায়গাটা, এই রোগটা যদি মা বাবার থেকে না যায়, তাহলে কিন্তু ওই 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 শিশুটার কিন্তু ওই কিশোরয় যে তার কিন্তু প্রবলেম হয়ে যাবে বড় হয়ে। সে তারপরে তার জেনারেশন, পরের জেনারেশানে ওই শেখাবে। এটা আমি কিছুতে অনেকটা সরেছে, কিন্তু বেশিরভাগ কিন্তু এখনও আমার ছেলে যেন ফার্স্ট হয়, আমার ছেলে যেন সবেতে, শুধু এই নয় যে আঁকাতে, সবেতে টপার হবে। কেন? যেদিন হবে না সেদিন কেউ থাকবে দুনিয়ায়, ধাক্কাটা খেয়ে তো তখন অনেক কিছু করে ফেলতে পারে জীবনে। সেই জায়গাটা চিন্তা করে না, যে ভেতরটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা কেন করে? এটা ছেড়ে দেওয়া উচিত, যে যেদিকে যাওয়া সে যাবেই যাবে, আমি এটা বলবো। ওই জন্য আমি গার্জিয়ানকে বলি যে আপনি ড্রয়িংয়ের দিকে তাকাবেন না, ড্রয়িংটা দেখবেন না, খালি দেখুন বসছে কি না ও, এইটা ফলো করুন। আপনি একদিন অন্তর একটু বসালে কি রোজ তাতে তাতে থাকতে গেলে ওর ভালোবাসা এসে যাবে এর মধ্যে। ভালোবাসা এসে গেলে নিজেই করবে, ব্যাখ্যা করুক, ভুল করুক, সব কিছু করুক। কিন্তু আমার এখানে যেন রাবার নেওয়া হয় না, তুই জানিস সেটা ভালো মতন। রাবারটা দিই না, তার কারণ হচ্ছে ওয়াটার কালার যখন ও ভবিষ্যতে করবে, তখন কিন্তু রাবার ইউজ করতে পারবে না ওই পেপারের উপর, তখন ওর প্রবলেম হয়ে যাবে, কিন্তু পেপার ছিঁড়ে যাবে, তা এখন থেকে যদি অভ্যেসটা করে নেয়, তাহলে সেই কাজটাও করতে পারবে ওইখানটাতে। এইভাবে ওদের বিকাশ হবে। নাহলে ওরমভাবে গার্জেনের কথা, যদি গার্জেন মনে করে আমার ছেলে, আমি সব শেখাবো, আমি খরচা করবো, আমি শেখাবো, এটা হয় না। আচ্ছা স্যার, আপনার জীবনের দুটো আমি উল্লেখযোগ্য ঘটনা জানি। একটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি তৈরির অফার আপনি পেয়েছিলেন, ওতে কাজ করার জন্য এসেছিল। হ্যাঁ, না আমি যাইনি, যেহেতু ওইখানে একদম এগ্রিমেন্ট করে যেতে হবে আমাকে। এতদিন থাকতে হবে, এতদিন করতে হবে, এতদিন করতে হবে। পেন্টিং অনেক পেন্টিং ছিল, সব পেন্টিং। মানে আপনি স্কুল ছেড়ে না, আমি স্কুল বা এ করে, এখনও আছে অফার অনেক জায়গাতে, কিন্তু এগ্রিমেন্টে যেতে হবে, কাজ করতে হবে, সব ঠিক আছে। বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলের আর টিচারের হিসাবে আমাকে বলেছিল, ফ্যাকাল্টি হিসাবে। আমি যেতে পারছি না, কারণ যেতে পারবো না আমি, কারণ এটা এখান থেকেই তৈরি করবো আমি। খুব মানে ছোট জায়গা হলেও খাঁটি জিনিস তৈরি হবে। বড় জায়গা হলে তো ওই জিনিসটা ভেজাল হয়ে যাবে না। চাই না আমি এটা ছেড়ে যেতে। এখনও আমি চলে যেতে পারি। আমি যদি মনে করি আমি নিজে বড় হব না, আমি এক্ষুনি গাড়ি বাড়ি করে বড় হয়ে যাব, কিন্তু আমি চাইবো না, আমার মানসিকতাটা নেই। আমি নিজে সংসার ধর্ম কিছু করিনি, প্রথম কথা। এটাই আমার সংসার, এটাই ওর ফ্যামিলি, এটাই সব। এইভাবেই দেখছি, এইভাবেই চলছে। যেটা ফ্যামিলিতে দেখতাম সেটা এখানে দেখছি। আচ্ছা, ইন্দিরা গান্ধীর ছবি ছিল, মানে আমরা যখন শিখতাম এখানে পেছনে আপনার এখানে থাকতো, এবং উনি এই চেয়ারটা আপনাকে গিফট করেছিলেন, তো সেটার ব্যাপারে এই আগে আপনি একটি চেয়ার। না, ওটা রটনা, কোনো গিফট করেছে সার্টিফিকেট, ওইখানে আছে সার্টিফিকেট। আচ্ছা, উনি যখন ছিলেন, ওসব রটনা মানুষে অনেক করে, যেগুলো ভুলভাল। আচ্ছা, ওগুলোতে আমি সবাই কত থামাবো, বাজে কথা ওগুলো। ইন্দিরা গান্ধী যখন আমরা ছাত্র পরিষদে কাজ করি, তখন ইন্দিরা গান্ধী এসেছিলেন আমাদের ময়দানে। ওইখানে তখন
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম ছিল। আচ্ছা। ওই সময় আমি আমার ইন্দিরা গান্ধীর ছবিটা আমি দিয়েছিলাম, সেই ছবিটা এখানে আছে জানিস, হ্যাঁ, এখনও আছে। সেই ছবিটা দিয়েছিলাম, তখন উনি খুব খুশি হয়েছিলেন। তখন গিয়ে আরও যোগাযোগ করবে এরকম একটা হয়েছিল। তারপরে তো যা হলো অ্যাক্সিডেন্ট নিয়ে তারপর সার্টিফিকেটটা পাঠিয়ে দিয়েছিলেন উনি, এটা হয়েছিল। দেওয়া দিয়ে কোনো ব্যাপার ছিল না এখানে, কোনোটা কিছুই না, ওটা বাজে একটা রটনা। কিন্তু অনেক অফার দিয়েছিলেন আমাকে, মানে ওইখানে যাওয়ার জন্য, কাজ করার জন্য, আরও আচ্ছা। এরকম একটা জায়গা। আর আমার শেষ মাদার টেরেসা, যেরকম মাদার টেরেসা, হ্যাঁ, মাদার টেরেসাটা খুব, মাদার টেরেসা আমার খুব ভালোবাসতেন। আচ্ছা। ওনার কাছে গেছি, উনি আশীর্বাদ করেছেন, গল্প করতেন অনেক, অনেক 4-5 বার গেছিলাম আমি। আমরা আচ্ছা, একটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করতে চাই, এখন বিভিন্ন মাদারের ব্যাপারে বিভিন্ন জিনিস জানা যাচ্ছে, তো সেটা নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? না, একটা মানুষ তো, একটা মানুষ রক্তমাংসের শরীর, ভালো মন্দ মিশিয়ে যাবে, কিন্তু ভালোটা যখন বেশি থাকে না, অন্ধকারটাকে দেখা যায় না। আমি ওই দিকটা দেখতে চাই না, আমি মানুষের এটা দেখতে চাই যে ওনার যে মানে কৃতিত্বটা, ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে মানে কি বলবো সেলফ ডিনাইল ব্যাপারটা আছে, সেইটাকে আমি খুব ভালোভাবে দেখতে চাই। ওই দিক ওই আমি আর ডাইমেনশনে ঢুকি না। আচ্ছা। প্রত্যেকটা মানুষের খারাপ ভালো থাকবেই থাকবে, রক্তমাংসের শরীর তো, সেটা অস্বীকার করা যাবে? আর আরেকবার একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি মা চামুন্ডার ছবি এঁকেছিলাম ক্যানভাসে। সেই ক্যানভাস আনার সময় ঘটনা রয়েছে, যখন কুমার কাঞ্চন থেকে এনেছি, মানে যত সতীপীঠ রয়েছে এবং কলকাতার কালীক্ষেত্র বা বিশেষত পশ্চিমবঙ্গের কালীক্ষেত্রে প্রত্যেকটা কালী ঠাকুরের ওরকম ছবি ছিল এবং ওটা দিয়ে মোড়ানো ছিল। ক্যানভাসটা এনেছিলাম, একে আপনাকে দেখিয়েছিলাম, আপনি বলেছিলেন না এ কিন্তু উৎপাত করবে। এবার আমার বাড়িতে যেহেতু দক্ষিণা মায়ের ঘট বসানো রয়েছে, ওখানে আসেন মানে খুবই জাগ্রত আর কি উনি, তো আপনি বলেছিলেন ব্যাপারটা, পরে কিন্তু হয় আমি সেটা বুঝতে পারি এবং পরে তাকে বিসর্জন দিয়ে আসি। সেইভাবে তাকে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি করেছিলাম তখন ঝোঁকের বসে। তো এই আপনার আধ্যাত্মিক দিকটা একটু আমার মানে চিরকালই দর্শন মানে আধ্যাত্মিক দর্শনটা মানে কি, তুই উগ্র মানুষ কোনোদিন ভালো হতে পারে না জীবনে, উগ্রতা থাকেই একটা শ্রেণীর, তাই সে সেই জায়গাতেই ঘুরে বেড়ায়। এইরকম কোনো ছবি যদি মানুষের ভেতরে থেকে যায় না, উগ্রটা কিন্তু শান্ত নয়, ওটা 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 শুভ লক্ষণটাকে না অশুভ জায়গাটাকে নিয়ে চলে আসে। লড়াই তো সবসময় ওটাই, শুভ আর শুভ, কারণ ওগুলো হচ্ছে অশুভ দিক, ওগুলো যারা করে তারা ঠিক আছে। তো ধ্যান তো আমরাই করি, এই যে এত বছর ধরে হয়ে আসছে পেন্টিংয়ের কাজেতে আমি, তো এটা ধ্যান ছাড়া হয় না, এটা অধ্যাবসায় হয় না, এটা ভেতরে থাকতে হবে, দর্শন থাকতে হবে। আমি আজকে যেটা ভাবছি, আমি ছবি করার আগে কিন্তু ভেবে নিই ছবিটা কী দাঁড়াবে, আঁকার আগেই ভেবে নিই এরকম দাঁড়াবে, তবে শুরু করি। এই নয় যে শুরু করছি তারপরে দেখা যাবে, এটা হয় না। ও যতদিন এই ভেতরে এইটা আসবে ততদিন কিন্তু ভালো কাজ করতে পারবে না, এটা বলতে পারি। আর কাজের জন্য বলবো খুব ধৈর্যটা রাখতে হবে, আর পয়সা ইনকাম করার ব্যাপারটাকে একটু থামতে হবে, কারণ ফল ঠিক দেবে যদি ভালো কাজ করা যায়। কাজের দিকে নজর দিই, কাজটাকে শক্ত করুক, যে মাটিটাকে কামড়ে ধরে থাকুক, তাহলে সে অনেক দর্শন পেয়ে যাবে। বাস্তবের বাইরে চলে গেলে এখন সব বাস্তবের বাইরে ঘুরে বেড়ায়, বাইরের ঝলকটা বেশি, বাহ্যিক ব্যাপারটা বেশি হয়ে গেছে না, ওটাকে কমাতে হবে, না কমালে হবে না। আর এটা এমন একটা জিনিস না, এই তিনটে জিনিস ভগবান নিজের হাতে রেখে দেয়, যেরকম কবিতা, শিল্প, সঙ্গীত, এই তিনটে কিন্তু এই আমাদের ওপরে যে আছে একজন চালান, ওনার কাছে, ওনার হাতে। কবিতা ভাবাবেগকে বোঝায়, শিল্প দেয় তাকে স্থিরতা, কিন্তু সঙ্গীত আনে গভীরতা। সঙ্গীত, শিল্প, কবিতা এরা মিলে নিয়ে আসে আত্মার পূর্ণ সৌকর্য। এইটাকে অস্বীকার করা যাবে না। সব কাজে তুই অনেক কিছু করতে পারবি, অনেক কিছু করতে হবে, টাকা দিয়ে তোর নাম কিনতে পারবি, এবার এর মধ্যে যদি ঢুকতে যাস তাহলে তুই কিন্তু ঝলসিয়ে, এটাতে ছলচাতুরি চলে না। গানেতে, এই সময় মানে কবিতায় আর আমাদের পেন্টিংয়ে, শিল্পকলা, এটাতে কিন্তু কোনো রকম, এর সব তো ছলচাতুরি করে চালাচ্ছে না, এর কাজ ও নিচ্ছে, ওর কাজ ও নিচ্ছে, এখান থেকে নিয়ে বলে আমি করেছি। কতদিন চলবে ওইটা? ভেতরটা তার কী আছে? ভেতর তো তৈরি হচ্ছে না, আর ভেতর তৈরি না হলে কিন্তু ও বাইরে দেখাতে পারবে না, ভেতর থেকে আসবে রিফ্লেকশনটা। ওইটাতে সরে যাচ্ছে সবাই চাইছে কী করে ইনকাম করবে, এটা কিন্তু ইনকামের জায়গাই নয়। ও ঠিক এসে যাবে কোথা থেকে না কোথায়, তোমায় চালিয়ে দেবে, তুমি তোমার কাজটা করে যাও ভালোভাবে, আমি এটা বলবো। কিন্তু এই জায়গার থেকে সরে যাচ্ছে, অনেকেই সরে যাচ্ছে, বড় বড় শিল্পীরা যার জন্য কোনো পাচ্ছে না। এমন দিন এসে গেছে না, এআই এসেছে, অনেক রকম এসে গেছে, তো
তার ভেতরে লড়াই করে তোকে থাকতে হবে। পেন্টিংয়ে থেকে যাবে, সারা জীবন থেকে যাবে। ওখানে কেউ হাত দিতে পারবে না, যতই যন্ত্র আসুক, যতই করুক, টেকনোলজি হাই হোক, কিচ্ছু করতে পারবে না। কাজেই এর মধ্যে থাকুক, ওর মন ভালো হবে। আর ওই সঙ্গতগুলো ছাড়তে হবে, ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই করে আসল জায়গাটা, ওটাকে আমাদের আসল জায়গা কাজ করার উদ্যমটা, ওই জায়গাটা ও তাদেরকে দিয়ে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, উভয় দুটোই। এটাকে বন্ধ করবো আমি। স্যার একটা জিনিস, আমাদের অনেক ক্ষেত্রে শুনেছি যেরকম শিল্পীরা মূর্তি বানিয়েছেন বা ছবি বানিয়েছেন, সেটা জাগ্রত হয়ে গেছে বা কোনো একটা হয়তো নেগেটিভ দিকে, হয়তো নেগেটিভ কোনো এনার্জির কোনো একটা এরকম কিছু ঘটেছে, বা হয়তো পজিটিভ দিক দিয়ে আমরা যেটা পজিটিভ বলি, এরকম কি কোনো ঘটনা রয়েছে আপনি বানিয়েছেন? না, ওটা আমি বিশ্বাস করি না। আমি ওই মূর্তিকে জাগ্রত হবে না, মনটাই সব। মানুষ মনে যদি আমি ভাবি তুই চলে গেলেও 10 বছর বাদে আমি তোকে মনে করি, তুই জাগ্রত হয়ে যাবে আমার ভেতরে, ওটাই জাগ্রত বলে। তোকে মনে করতে পারছি, তোর মুখ কীরকম, তোকে দেখতে কীরকম, কাজে ওই মূর্তি দেখে জাগ্রত হব, এইটা আমার বিশ্বাস লাগে না। আমি প্রচুর মানে মুনি ঋষিদের ছবি এঁকেছি, প্রচুর। তারাপীঠে বামদেবের ছবি আমি এঁকেছিলাম, মনে আছে। সবচেয়ে বড় কথা, উল্লেখযোগ্য জায়গা আছে এশিয়াটিক সোসাইটি, যেখানে কাউকে ঢুকতে দেয় না নর্মাল লোককে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের। 4টে ছবি আমি এঁকেছিলাম, ডক্টর পিসি রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র রায় আচার্য। তো ওনার ছবি আঁকা মানে অনেক বড় ব্যাপার, অনেক বড় 4টে পোর্ট্রেট আমি করেছি। পোর্ট্রেট নিয়ে সারা বিশ্বে আমি ঘুরে বেড়াই। আর ওই কাজগুলো ওইখানে একটা ছিল। দার্জিলিং আমি কাজ করেছিলাম, 6 মাস ছিলাম সেটা, সুভাষ ঘিসিংয়ের ডাকে। সেখানে অনেক বড় কাজ হয়েছিল। সেখানে কাজ হয়েছিল মানে 24 ফুট বাই 12 ফুট ইন্ডিয়ান ম্যাথোলজির উপরে হয়েছিল যুদ্ধটা, শ্রীকৃষ্ণের। 6 মাস দিয়ে আমি ওই কাজটা করেছি। 3টে কাজ করেছিলাম বড় ওইখানে। তারপরে উনি মারা গেলেন, অনেক কাজ হওয়ার কথা ছিল, কিন্তু উনি মারা গেছেন, ওই জন্য আমি আর করতে পারলাম না। আপনি প্রশাসনিক জায়গা তো মানে লালবাজারে যুক্ত জাজ হিসেবে, আমাকে প্রশাসনের সব মহলে খুব ভালোবাসে এই কাজের জন্য। তো যত পেন্টিংয়ের কাজ আমাদের স্ট্রিট অ্যান্ড কম্পিটিশন হয়, র্যালি হয়, তাতে আমি পার্টিসিপেট করি, আমাকে ডাকবেই। আর ওই জাজ হয়ে যাচ্ছি প্রায় 14 বছর আজই লালবাজারে। তো এই কাজের জন্য তো থাকতেই হয়, সোশ্যাল কাজগুলো করতে হবে আমাকে। তবে বন্ধু বেশি আমার ওই প্রশাসন লাইনেই বেশি এখন বর্তমানে। সর্বশেষে আমি একটা জিনিস জানতে চাইবো, আপনার মানে এই স্বপ্নে স্কুলে কেউ যদি ভর্তি হতে চায়, তো সেটার প্রসেসটা একটু যদি আমি মানে আপনার থেকে জানতে পারি। বড়দের ক্লাসে যারা 8-এর ওপরে আসবে ভর্তি হতে, তাদেরকে রাত্রিরে ক্লাস হয় বেশিরভাগ। দেখবো কোনো যদি খালি থাকে সঙ্গে অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু ছোটদের 5 বছর থেকে, বড়দের ক্ষেত্রে কোনো মানে বয়সের না, বয়সের কোনো নেই, যে কোনো বয়সে এটা শেখা যায়। এমনই একটা জিনিস, মানে তাদের মেন্টাল, যে কোনো বয়সে শেখা যায়, যে কোনো মানে মেন্টাল রিক্রিয়েশনের জন্য তারা হতে পারে। আচ্ছা, আর ছোটদের ক্ষেত্রে? ছোটদের তো 5 বছর 5+ থেকে হয়, কিন্তু বছরে একবার ডিসেম্বর মাসে এসে। সেখানে কি কোনো ক্রাইটেরিয়া দেখা হয়, মানে কোনো এরকম যে তার মধ্যে এই সেন্সটা আসতে? না, তাকে কাজে বসিয়ে তারপরে সেরকম, তার বাইরে করবো না। আচ্ছা, এটা করতে পারবো। আচ্ছা, আর সর্বশেষ আপনি সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এখন যে পরিস্থিতি, বা আমাদের দেশের উদ্দেশ্যে? সমাজ খুব উত্তাল হয়ে গেছে, শুধু অর্থ করে চতুর্দিকে মানে চৌর্যবৃত্ত হচ্ছে বিরাটভাবে। মেন্টালিটি এসে গেছে কী করে চুরি চামারি করে বড় হবো, কী করে করবো এইসব। তো যাই হোক, সেটা আমার মনে হয় ওই জায়গাটা থেকে সরে এসে সুস্থ সংস্কৃতির ভেতরে ঢুকে মনোনিবেশ করুক, ও কিন্তু মানে মনোবিকাশ এমনি হয়ে যাবে। তাতে শরীর খারাপ তার চলে যাবে, তার মেডিসিন লাগবে না। ভালো জায়গায় ঢুকুক, সুস্থ জায়গায় ঢুকুক, কাজ করুক, আমি বলবো। ওসব ছেড়ে দিই, মানে উচ্ছৃঙ্খল যেন ভেতরে না এসে যায়, তাহলে সে থাকতে পারবে। কারণ একটা জীবনে তো অনেক দিন ধরে থাকতে হয়, সেই জন্য ওটাকে বন্ধ করতে হবে। আমি বলবো শান্তভাবে কাজ করুক। আর গার্জিয়ানদের বলবো কোনো প্রেশার দেবেন না। চারা গাছ লাগিয়েছেন, জল দিয়ে যান, ও এমনি বড় হয়ে যাবে। চারা গাছটা লাগিয়েছেন যখন, বড় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই আবার পরবর্তী ক্ষেত্রে যদি কখনো কোনো অসুবিধা নেই, আমি নর্মালি বলেছি যা বলেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। অবশ্যই পাশে থাকবেন এবং তুলিকা আর্ট অ্যান্ড কালচারে আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের ছোটোখাট মানে যারা বাচ্চা রয়েছে, আপনাদের সন্তান সন্ততি, তাদেরও ভর্তি করতে পারেন অবশ্যই। অনেক ধন্যবাদ।